সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ সময় ধরে এক ধরনের সামরিক বেসামরিক স্বৈরশাসন বাংলাদেশে চলছিল, যে কারণে বাংলাদেশের সেই সময় 1991 সাল পর্যন্ত এই সময় যেসব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনগুলো খুব ভালো সুষ্ঠু নির্বাচন ছিল না। আমরা প্রথমবারের মতো 1991 সালে একটি অস্থায়ী সরকারের অধীনে একটি ভালো নির্বাচন পর্যবেক্ষণ করলাম, যেটি 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন অধীনে অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। তো সেই পঞ্চম জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত যে সরকার পদ্ধতি, সেখান থেকে বের হয়ে সংসদীয় পদ্ধতির সরকার এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। তো অনেকে আশাবাদী হয়ে উঠেছিলেন যে বাংলাদেশ হয়তো সংসদীয় কাঠামোতে এসে নির্বাচনের যে ধারাবাহিকতা, এখানে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক পন্থায় ক্ষমতার হস্তান্তর হবে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। কিন্তু অল্প সময়ে না যেতেই বিরোধী দলগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে, যে কারণে আমরা দেখলাম যে 91-এর নির্বাচনের পরেই 2-3 বছরের মাথায় 1993 সালে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1993 সালের 23 সেপ্টেম্বর তারিখে তখনকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে এবং সে বছরের 1 সেপ্টেম্বর বঙ্গবন্ধু এভিনিউতে এক জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। তো আমরা দেখলাম যে 1994 সালের ফেব্রুয়ারি মাস থেকেই আওয়ামী লীগ, জামাত সহ অন্যান্য দলগুলো একযোগে সংসদ বর্জন করা শুরু করে এবং সংসদ বর্জন চলাকালীন সময়ে 1994-এর 20 মার্চ মাগুরা 2 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক কারচুপি এবং সন্ত্রাসের অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ অন্য দলগুলো এবং তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে এবং ঘোষণা দেয় যে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে বিএনপির অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো 1994 সালের 24শে জুন বিরোধী দলগুলো সংসদ ভবনে একটি যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি রূপরেখা ঘোষণা করে। কিন্তু বিএনপি প্রথম দিকে এটিকে একদমই আমলে নেয়নি এবং দেখা যায় যে তখন কিন্তু বিরোধী দলগুলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দাবিতে আন্দোলন চালিয়ে যায়। কিন্তু বিএনপি 24 নভেম্বর সংসদ ভেঙে দেয় এবং নির্বাচন তারিখ ঘোষণা করা হয়। এর আগে সবগুলো দলের বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে তারা সংসদ সদস্য পদ সংসদ থেকে বের হয়ে যান। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন তারিখ ঘোষণা করা হয়, কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ বেশিরভাগ দল এই নির্বাচন বর্জন করে। শুধুমাত্র বিএনপি সহ 42টি দল নির্বাচনে অংশ নেয়। তখন নির্বাচনে প্রার্থী ছিল 1450 জন। তো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 250টি আসনে, কারণ 46টি আসনে কোনো প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে যান। আর নির্বাচনে টোটাল বিএনপি আসন পায় 278টি। এছাড়া ফ্রিডম পার্টি 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 10টি আসনে জয় পান। আর নির্বাচনে গোলযোগের কারণে 10টি আসনে ভোট স্থগিত হয়ে যায়। আর একটি আসনে আদালতের আদেশে একটি আসনে নির্বাচন স্থগিত হয়। তো ভোটারবিহীন বিতর্কিত এই নির্বাচন নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষক সংস্থাগুলো ব্যাপক অভিযোগ তোলে এবং ব্যাপক সমালোচনা হয়। নির্বাচন কমিশন হিসাবে ভোট কাস্টিং বা প্রদত্ত ভোটের হিসাব দেখানো হয় 26.54%, কিন্তু পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে এই নির্বাচনে প্রদত্ত ভোট 10% বেশি একদমই ছিল না। আন্তর্জাতিক এবং স্থানীয় যে পর্যবেক্ষক সংস্থাগুলো, সবগুলো সংস্থাই এই নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচন বলে আখ্যা দেয়।
লোকাল যে পর্যবেক্ষক সংস্থা ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স অর্থাৎ ফেমা এই নির্বাচন সম্পর্কে একটি মন্তব্য করে, সেটি হচ্ছে দ্য টার্ম ফ্রি অ্যান্ড ফেয়ার ইজ নট অ্যাপ্লিকেবল টু দিস ইলেকশন। আর কোঅর্ডিনেটিং কমিটি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ CCHRBর এই সংগঠনের মতামত ছিল অনেকটা একই রকম। তো একতরফা এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তৎকালীন বিএনপির সরকারের প্রধান যুক্তি ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা। এ বিষয়ে অধ্যাপক আব্দুল মান্নান তার বই ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ এই বইতে তিনি লিখেছেন, আমি কোট করছি, নির্বাচনটি হয়তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে এবং এর মাধ্যমে বিএনপি সরকার আইনি বৈধতা পেয়েছে, কিন্তু নির্বাচনে জনগণের অংশগ্রহণ এবং প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় তা গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, আনকোট। তো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল বিরোধী দলগুলোর, 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর তা সত্যি বলে প্রমাণিত হয়। তো কিন্তু নির্বাচনের পরও আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন জোরদার করে। তখন একের পর এক হরতাল, অসহযোগ আন্দোলন চলতে থাকে এবং সরকারি কর্মচারীদের একটি অংশ আমরা জানি জনতার মঞ্চ তৈরি করে এবং সেখানে যুক্ত হয়। এবং মার্কিন রাষ্ট্রদূত তখনকার ডেভিড অ্যান্ড মেরিল, তিনিও এক ধরনের নানান কূটনৈতিক প্রচেষ্টা সে সময় চলতে থাকে। তো এরকম একটি আন্দোলন এবং কূটনৈতিক প্রচেষ্টার এক ফলে প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ আলগা হয়ে যায় এবং বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। তো শেষ পর্যন্ত বিএনপি সরকার বিরোধীদের যে দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা, সেটি তারা করতে বাধ্য হয়। 19 মার্চ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং ষষ্ঠ সংসদের প্রথম অধিবেশন বসে এবং তীব্র আন্দোলনের মুখে 21 মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল উত্থাপন করা হয় এবং 26 মার্চ গভীর রাতে সেই বিল পাশ হয়। এবং এই বিল পাশ হওয়ার পরে এই সংসদ অর্থাৎ ষষ্ঠ সংসদ টিকেছিল মাত্র 11 দিন। এরপর সব দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে 1996 সালের 12 জুন তারিখে একটি নির্বাচন আয়োজন করা হয় এবং সেখানে সবগুলো দল অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। তো ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাস এবং নির্বাচনের নানান বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকবেন, এই প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই শেষ হলো ভিডিওটি। তো এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।